নমস্কার, আমি সমাপ্ত। শুরু করছি আজকের গল্প। আজকের গল্প সমরেশ বসুর কলমে উত্তর সিকিমের ভূত বাংলো। তাহলে আর দেরি করছি না বন্ধুরা, আজকের গল্প শুরু করছি। আচ্ছা, এবার আমি তোমাদের এই গুগলের গল্প শোনাতে পারবো না, তাই ঠিক করেছি এবছরে আমার নিজের চোখে দেখা একটা ওই ভুতুড়ে ঘটনা আমি তোমাদের শোনাবো। ভুতুড়ে ঘটনা সত্যি ওই ভূতের কাণ্ড কারখানা কিনা সেটা তোমরাই বিচার করে বলো। ওই প্রায় 14 বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিল। কোথায় কোন হোটেলে উঠবো সেসব আগে থেকেই ঠিক করা ছিল আমার, কিন্তু সেখানে কাউকেই আমি চিনি না। আমি একলা মানুষ, গল্প করার ও কথাবার্তা বলার মতনও কোনো লোক নেই, একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে বউ ছাড়া। হোটেলের মালিক ছিল একজন বাস্তুহারা তিব্বতী। চীনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর ওই নানান জায়গায় ছড়িয়েও পড়ে। এখনো সেই সব ওই তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে। গ্যাংটক শহরের সব থেকে বড় সৌন্দর্য হলো প্রায় ওই 2 কিলোমিটার জায়গা অনেকটাই সমতল। শহরের বাজার, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবই সেই সমতল রাস্তার দুধারে। আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সবসময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকতো। সেই দিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল, গাছপালা নিবিড় সবুজ আর নীল দেখাতো। আবার অন্যদিকে পাইন, দেবদারু, নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক, সরকারি অফিসগুলো দেখা যেত। সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতাম এককালের রাজা ওই ছগিয়ালের প্রাসাদের দিকে। সেখানে একটি বৌদ্ধ মন্দির দেখতাম। তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ করছেন, আর একটি অনির্বাণ প্রদীপ সব সময়ই জ্বলছে। অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বালালে আর নেভে না। তিব্বতী বৌদ্ধদের কাছে এ অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যের জিনিস, বুঝলে। যাই হোক, 2 দিন বাদে এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন। তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা। জিজ্ঞেস করলুম আমি, আচ্ছা, কি করে জানলেন আমি এখানে এসেছি? মশাই, আমাদের কাছে কোনো সংবাদ চাপা থাকে না, বুঝলেন। কলকাতার এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছেন আপনি গ্যাংটকে বেড়াতে এসেছেন। খবর পেয়ে হোটেলগুলোতেই খোঁজ নিয়ে জানলুম আপনি এই হোটেলে উঠেছেন। তাই আর কি আপনার সঙ্গে আলাপ জমাতে চলে এলুম। আমিও ভদ্রলোককে পেয়ে খুশি হলাম। তিনি ওনার বাড়িতে আমাকে নিয়েও গেলেন। তার স্ত্রীর সঙ্গে আমাকে পরিচয়ও করিয়ে দিলেন। তাদের একটি 5 বছরের মেয়েও ছিল। হাসি খুশি মেয়েটির সঙ্গেও আমার খুব ভাব জমে গিয়েছিল। সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাতো। সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকে যা কিছু দেখবার সবই আমাকে ওই ঘুরিয়ে দেখিয়েছিলেন। মিলিটারি ক্যাম্পে টি.কে. বসুর সঙ্গে। টি.কে. বসু, আচ্ছা, এই টি.কে. বসু মানে তাপস কুমার বসু। গ্যাংটকের মতন জায়গায় একজন বাঙালি মিলিটারি ওই ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়ায় খুবই সৌভাগ্যের বিষয়। ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন, পরের দিনই তিনি আমাকে তাদের ওই মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করে বসলেন। তিনি বললেন, আপনি হোটেলেই তৈরি হয়ে থাকবেন মশাই, আমি নিজে না আসতে পারলে গাড়ি পাঠিয়ে দেব। ওই মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে আসবি, বুঝলেন। গ্যাংটকের মতন জায়গায়
এরকম একজন ওই ক্যাপ্টেনকে পেয়ে আমার খুব আনন্দই হলো। পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা 11টায় হোটেলে এলেন। আমি হোটেলের নিচের তলায় ওই রেস্টুরেন্টে বসেছিলাম। ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন। সর্দারজি আমাকে একটি ছোট্ট চিরকুটও দিলেন, তাতে স্পষ্ট লেখা ছিল, দাদা, ড্রাইভার ওই যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে, আপনি এর সঙ্গে চলে আসবেন, ইতি তাপস। আমি যশবন্ত সিংহের সঙ্গে একটা জিপে চেপে বেরিয়ে পড়লাম সমতল পাহাড়ি পথ দিয়ে। মিলিটারি মেসে যেতে আমার রীতিমতন ভয়ই হচ্ছিল। মেসটা ছিল একটা পাহাড়ের মাথায়। রাস্তাটা এমন উঁচু আর খাড়া, একটু এদিক ওদিক হলেই একেবারে সোজা জমালয়ে যেতে হবে। যাই হোক, মেসে আমরা পৌঁছলুম। সামনে লট, একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাবার মতন জায়গাও নেই। মেস রুমটা বেশ বড়। ক্যাপ্টেন টি.কে. বাসু ছাড়াও বেশ কিছু ভদ্রলোক ভদ্র মহিলাও ছিলেন। ভদ্রলোকেরা সকলেই নানা স্তরের অফিসার, এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন উড়িয়া। ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গে আমার খুব ভালো ভাব হয়ে গেল। অনেক রকম রান্না হয়েছিল, সবই দেশীয় রান্না। মাংসের বিরিয়ানি, কাবাবের তো কোনো তুলনায় হয় না। খাওয়া দাওয়া মিটতে প্রায় ওই বেলা 3টে বেজে গিয়েছিল। ক্যাপ্টেন বাসু ছিলেন মেসের ইনচার্জ, আর মেসের গায়ে ছিল তার ছোট্ট 2 কুঠুরির থাকবার ঘর। সেখানে বিশ্রাম নেবার সময় ক্যাপ্টেন বাসু আমাকে বললেন, বুঝলেন মশাই, উত্তর সিকিম হলো মিলিটারিদের হাতে। সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না, বিশেষ অনুমতি লাগে, বুঝলেন। আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না। এই সীমান্ত অঞ্চলে ওই সামরিক কড়াকড়ি বেশি। তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান, আমি তার ব্যবস্থা কিন্তু করতে পারি। আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতি দরকার হবে না। আমি তো শুনে খুব খুশি, তখনই প্রায় রাজি হয়ে গেল। 2 দিন পরেই সকালবেলা একটা জোংলা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হলাম। জোংলা জিপ এমন একখানা গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে। ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মোহান্তি এবং তার স্ত্রীও ছিলেন। গাড়ি চালক ছিলেন সেই যশবন্ত সিং। উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে, অর্থাৎ তিস্তা সেখান থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে ওই শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে। আমরা সেই উপরে উঠেছিল, আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্য বদলে যাচ্ছিল। খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে আমাদের জিপ চলছিল, আর তিস্তাকে একটা সরু নীল ফিতের মতন অনেক নিচে দেখা যাচ্ছিল। গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে। চারদিকের পাহাড়ি অধিকাংশই বরফেই ঢাকা। রাত্রে আমরা যেখানে থাকব সেখানে রান্নার ব্যবস্থা হবে, কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরের খাবার খাবো, সেখানেই একটু বিশ্রামও করব। বাংলোটা মিলিটারিদের অধীনেই ছিল, কিন্তু ডাক্তার মেজর মোহান্তির স্ত্রী মিসেস মোহান্তি ভয় পেয়ে তিনি বললেন, আমি শুনেছি ওটা ভূত বাংলো, আমি কিন্তু ওখানে ঢুকবো না বাবা। মিসেস মোহান্তির কথা শুনে সবাই হেসে উঠলেন। ক্যাপ্টেন বাসু বললেন, আহা, দিনের বেলা সেখানে ওই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাছাড়া ওই বাংলোটা ওই মিলিটারিরা পাহারা দেয়। বাইরের ঘরে অফিসাররা মাঝে মধ্যে অফিসের কাজ টাজ নিয়ে বসে। 2টি খুব ভালো শোবারও বাথরুমও আছে। আমরা আছি তো নাকি? আপনার কোনো ভয় নেই, আমরা আছি। প্রায় বেলা 1টার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম।
চারদিকে বরফে আবৃত পাহাড়। উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া কিছুই নেই। কোথাও কোনো শব্দ নেই, এমনকি একটা পাখির ডাকও শোনা যায় না। বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একজন সিকিমি সৈনিক পাহারা দিচ্ছে। আমাদের আসার সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল। সিকিম সৈনিক মিলিটারিদের কায়দায় সেলুট ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল। আমরা ভেতরেও ঢুকলাম। বাংলোর বাইরের ঘরটা বেশ বড়। সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একখানা টেবিল, অনেকগুলো চেয়ার। টেবিলের উপরে রাখা জল ভরা কাচের মস্ত বড় একখানা জগ। অনেক প্লেট থাকে থাকে সাজানো, আর ডজন খানেক জলের গেলাস। আমি বাংলোর ভেতরে অন্যান্য ঘরগুলো দেখে এলুম। সত্যি বেশ সুন্দর সাজানো গোছানো ঘর। খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন। ডাক্তার মোহান্তি নিজেই মিসেস মোহান্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন। ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের উপর সাজালেন। ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন, বুঝলেন, আমার স্ত্রীর একেবারে ভয় কেটে গেছে। উনি বাথরুমে গেছেন, এখন বেশ খুশি। আমার খুব শীত করছিল। তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিল। এই সময়ই হঠাৎ মিসেস মোহান্তির একটা আত্মচিৎকার ভেসে এলো। তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন। দেখলাম তার চোখ ভয়ে ও আতঙ্কে বিস্ফারিত। মুখে বোধহয় জল দিয়েছিলেন, মুখটা ভেজা। আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিলুম। তিনি প্রথমে কোনো কথাই বলতে চাইছিলেন না। তারপরে কোনো রকমে যা বললেন তা হলো এই, বাথরুমের জানালাটা নাকি হঠাৎ যেন বাতাসের ঝাপটায় খুলে যায়। জানালায় কোনো গড়াত ছিল না। জানালায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ, মাথায় লম্বা লম্বা চুল বেনি পাকানো, অথচ মুখে ঝুলের মতন গোঁফদাড়ি। সে হাসছিল না কি করছিল তা বোঝা যায়নি। কেবল তার মস্ত লাল জিভ আর বোগড়া বোগড়া বড় দাঁত দেখা গিয়েছিল। সে অদ্ভুত শব্দ বলে করে, মিসেস মোহান্তির দিকে হাত বাড়িয়েও দেয়। তখনই তিনি কোনো ক্রমে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসেন। সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিমি সৈনিককে নিয়ে বাইরে ছুটে গেলেন। ডাক্তার মিসেস মোহান্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাই করছিলেন। আমি মনে মনে অবাকই হচ্ছিল। আশেপাশে কোনো মানুষের বসতি নেই। ওরকম অদ্ভুত মূর্তি এই বরফ ঢাকা পাহাড়ে কোথা থেকে এলো? মিসেস মোহান্তি এবার বললেন, ক্যাপ্টেন বসু আমার কোনো কথা না শুনে যে চলে গেলেন। সে মূর্তি দেখে আমি যখন ছিটকানিটা খুলবার চেষ্টা করছিলাম, তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল। দেখলাম একটা মাথায় এলোমেলো চুল, পাহাড়ি মেয়ে ওই খিলখিল করে হাসছে, আর গলায় অনেক রঙের পাথরের মালা। সে তার এমন লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল, ছিটকিনি না খুলতে পারলে সে আমাকে নিঘাত ধরে ফেলতো। তোমরা কি সেই বিকট হাসিটা কেউ শুনতে পাওনি? ডাক্তার মোহান্তি মাথা নেড়ে বললেন, আমি তো কিছুই শুনতে পাইনি। মিসেস মোহান্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আমি বললাম, কই না, আমিও তো কিছু তেমন শুনতে পাইনি। প্রায় 15 মিনিট পর ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন, কোথাও কিছু দেখতে পাননি। কাছে পিঠের মধ্যে বাংলোর পেছনে পাহাড়ের উপর একটি বৌদ্ধ মন্দির রয়েছে। সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার রয়েছে। সেখানে এরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি। তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিমি সৈনিককে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন যে কেউ পালাতে গেলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন। তাছাড়া সিকিমি সৈনিকটি বলল, ওই পেছনের পাহাড়ে তিব্বতী পরিবারটি খুব ভালো। তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে, আর তা খেয়ে বুদ্ধের সেবা করে বেঁচে আছে। যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, খিদেও পেয়েছিল সকলেরই।
বাইরের ঘরের বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলুম। বন্ধ কাচের জানালা দিয়ে বাইরের ওপারের পাহাড়ে বরফের উপর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল। পরোটা, আলুর দম, শুকনো করে রান্না করা ওই মাংস আর মিষ্টি ছিল দুপুরের খাবার। আর ওই বড় ফ্ল্যাক্সে ছিল গরম কফি। ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভেতরে একটি শোবার ঘরে গেলুম। জোঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার জন্য শীতটা আরও বেশি লাগলো। কম্বল জড়িয়ে শুয়ে পড়লুম। ঘুমের দরকার ছিল বড্ড আমার, ঘুম আসছিল না। আমি একটু আরাম করতেই চাইছিল। শুয়ে শুয়ে মিসেস মোহান্তির দেখা ঘটনার কথায় ভাবছিল। ভাবতে ভাবতে আমার জন্য একটু ওই তন্দ্রার ঘোর এসে গিয়েছিল। শুনতে পেলুম ঘরের মধ্যে যেন কেউ পায়চারি করছে, তারই তালে তালে ঢুং ঢুং শব্দও হচ্ছে। আর আমার নাকে আসছে একটি মিষ্টি সুগন্ধ। আমার তন্দ্রা কেটে গেল। চোখ মেলে তাকালুম, দেখলুম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল। কিন্তু ওই বাথরুমের দরজাটা খোলাই রইল। দরজাটা কি খোলাই ছিল? মনে করতে পারলুম না। হয়তো স্বপ্ন দেখছিলুম তন্দ্রার ঘরে। কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিলুম, দিয়েই আবার গিয়ে শুয়ে পড়লুম। এরপরও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে। এইসব পাহাড়ি পথে রাত্রে চলাটা নিরাপদ নয়। কোথায় যে রাস্তায় ধস নেমে আছে কেউ বলতে পারে না। আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চলে চলে এসেছি, যে কোনো সময় বিদেশি সৈনিকের গুলি ছুটে আসতে পারে আমাদের দিকে। আমার বোধহয় একটু তন্দ্রায় আসছিল। শুনতে পেলুম ঘরের মেঝেই কেউ হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটি লোক ঘরের একটা জানালার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে। পায়ে মোজা আর জুতো, মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে রয়েছে। আর তার ওই ফর্সা মুখে গোপ দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য, এ কোথা থেকে এলো? আমি উঠে বসে জিজ্ঞেস করলুম, কে 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 আপনি? এই ঘরে আপনি কিভাবে এলেন? লোকটা আমার দিকে একবার তাকালো, তারপর বাথরুমের দরজা খুলে ভেতরে চলে গেল। দরজাটা বন্ধ করে দিল। আশ্চর্য, সত্যি ভূত ভূত বাংলো নাকি এটা? আমি বিছানা ছেড়ে উঠে পড়লুম। পায়ের জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললুম। কেউ কোথাও নেই, কেবল বড় জানালার কাঁচের পাল্লা দুটো খোলা। জানালার বাইরে জঙ্গলি ঝোপঝাড়। আমি এগিয়ে গিয়ে জানালায় উকি দিতেই গেলুম। তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি লাফ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলুম, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। আমি চিৎকার করে ডাকলুম, ক্যাপ্টেন বাসু, ক্যাপ্টেন বাসু, আর দরজাটা খুলে দিন, ক্যাপ্টেন বাসু। তখনই জানালার কাছে খিলখিল করে একটি হাসি আমি শুনতে পেলুম। ফিরে তাকিয়ে দেখি চুল এলোমেলো করা এক পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে। মুখটা তার মোটেও খারাপ নয়। গলা থেকে তার বুক অবধি নানা রঙের পাথরের মালায় ঢাকা। তাকে আমার ওই পাগলি ছাড়া আর কিছুই মনে হলো না। আমি তার দিকে তেড়ে গেলুম। সে ভয় না পেয়ে তার একটা হাত ভেতরে বাড়িয়ে দিল। আমি হাতটা ধরতেও গেলুম, অমনি সে হাতটা সরিয়ে নিল। আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়ালুম। সে পিছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগলো। আমি এমনই খেপে গেলুম যে ওই বড় জানলায় উঠে বাইরে লাফ দিয়ে দিলুম। মেয়েটি বোধহয় ভাবতেও পারেনি আমি এমন একটা কাণ্ড করতে পারি। সে দৌড় দিল, আমিও তার পেছনে পেছনে ছুটলাম। কিন্তু জঙ্গলি ঝোপঝাড়ের মধ্যে যে কোথায় গেল আর দেখতে পেলুম না। অথচ তার হাসি আমি কিন্তু শুনতে পেলুম স্পষ্ট। হাসির শব্দ লক্ষ্য করে আমিও জঙ্গলি ঝোপে ঢুকে পড়লুম। এ নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষদের ব্যাপার। হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে
হঠাৎ এক সময় আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারের রাস্তায় এসে পড়লাম। তখন আর হাসি শোনা যাচ্ছে না, জঙ্গলি ঝোপও নেই। অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। আর একটু হলে আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতাম। উত্তরের আকাশে তুষাবৃত পর্বতের গায়ে রোদে নানা রং খেলছে। আমি বাংলোর দিকে এগিয়ে গেলুম। দেখলুম সিকিমি সৈনিকটি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে দেখলুম ডাক্তার মেজর মোহান্তি আর ক্যাপ্টেন বাসু দুটো ছোট সোফায় গা এলিয়ে চোখ বুজে আছে। মিসেস মোহান্তি বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছেন। আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বাসু চোখ মেললেন। তিনি জিজ্ঞেস করলেন, এর মধ্যে আবার বাইরে গেলেন কখন? আমি বললুম, ঘর থেকে এসে বলছি, দাঁড়াও এসে বলছি। আমি যে ঘরে গিয়েছিলুম সে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলুম। অবাক কাণ্ড, সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটা ছিটকিনি বন্ধ। কে বন্ধ করতে পারে? আমি শোবার ঘর থেকে বাইরের ঘরে এলুম। ক্যাপ্টেন বাসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে গিয়ে সব কথা বললুম। তিনি শুনে খুব অবাক হয়ে বললেন, আমরা কেউ আপনার শোবার ঘরে ঢুকিনি, কোনো মেয়ের হাসিও তো আমরা শুনতে পাইনি। আমরা দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে বললুম, এই ভুতুরে ব্যাপারের কোনো ব্যাখ্যাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার ধারণা এখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না এই বাংলো এসে কেউ থাকুক। ওখান থেকে চলে আসবার সময় সিকিমি সৈনিকটিকে জিজ্ঞেস করেছিল সে কখনো কিছু দেখেছে কি না। সে পরিষ্কার বলল, না বাবু, আর সেরকম কিছু দেখলে আমি গুলি চালিয়ে দিত। দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না। কিন্তু ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মাহান্তির কাছে রিভলভার ছিল। সেই জন্যই কি ভূতেরা তাদের দেখা দেয়নি? কে জানে বাবা।